আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো মেড ইন বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমরা লাইভে আসছি। আজকে আমরা এসেছি লালবাগ কেল্লায়। অনেকেই জানেন লালবাগ কেল্লায়। তো আজকে আমরা লালবাগ কেল্লাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, এবং এটার ঐতিহ্য সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমরা শুরুতে বলে রাখছি, এটি হচ্ছে লালবাগ কেল্লার শাহী মসজিদটি। আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি যেটিকে, সেটি হচ্ছে লালবাগ কেল্লার শাহী মসজিদ। শাহী মসজিদ থেকে দেখাচ্ছি আমরা। আসলে এই লালবাগ কেল্লাটি পূর্বে এর নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা। যখন শুরুতে এটি নির্মাণ করা হয়েছিল 1678 সালে, তখন এটির নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা, এবং এটি ঢাকায় অবস্থিত। বর্তমানে এটি ঢাকায় লালবাগে অবস্থিত। এটি ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1876 সালের মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন আওরঙ্গজেবের পুত্র। এখন ডিসপ্লেতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালবাগ কেল্লার শাহী জামে মসজিদ। এটি মূলত ঠিক এই একই সময়ে নির্মাণ করা। আজম শাহর আমলেই এই মসজিদটিও নির্মাণ করা হয়েছে। এটির পূর্বে নাম ছিল আওরঙ্গজেবাদ কেল্লা, এবং পরবর্তীতে এটি নামকরণ করেন শায়েস্তা খান। যখন এটি নির্মাণের দায়িত্ব পান, তখন তিনি এটি নামটি পরিবর্তন করে রাখেন। এই লালবাগ কেল্লার নাম লাল এবং ঐতিহ্য, এই দুটি শব্দের সমন্বয়ে এখানে এসেছে। লাল অর্থ ঐতিহ্য, এবং বাগ অর্থ বাগ বা বাগিচা। লালবাগ হচ্ছে লাল বাগ বা বাগিচা, এই শব্দ থেকে আসলে লালবাগ কেল্লাটি আসে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার পশ্চিম সাইডে যে দুর্গটি। আমরা দুর্গ সম্পর্কে একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো তারপর সম্রাট আজম যখন এর দায়িত্ব পাওয়ার পর তিনি এটার নির্মাণ কাজ শুরু করেন, এবং তার কিছুদিন পরেই তিনি মুর্শিদাবাদে চলে যান। মুর্শিদাবাদে চলে যাওয়ার পর তিনি আর এই কাজের দায়িত্ব পালন করেননি। তিনি এই দায়িত্বটি তার শ্বশুর বাংলার সুবেদার শায়েস্তা খানের কাছে হস্তান্তর করেন। কথিত আছে যে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ওই শায়েস্তা খানের কাছেই তিনি এটিকে হস্তান্তর করেন, এবং তিনি নিজে মুর্শিদাবাদে চলে যান। তো শায়েস্তা খান কিছুদিন এই কাজটি করার পর তিনি আসলে তার যে কন্যা পরিবিবি মারা যাওয়ার পর তিনি এই কাজটি বন্ধ করে দেন একটা অলৌকিক কারণে। তো আমরা সেই পরিবিবির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং পরিবিবির একটা মাজার এখানে রয়েছে, আমরা মাজারটিও আপনাদেরকে দেখাবো। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পরিবিবির মাজার। আমরা ওদিকটাই যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি পরিবিবির মাজারটা দেখানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, আমরা চলে এসেছি পরিবিবির মাজারের একদম কাছে।
আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পরিবিবির মাজার, যিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা এবং মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহের স্ত্রী। তার মাজারটি দেখতে পাচ্ছেন ভিতরে। তার মৃত্যু হয়েছিল 1684 সালে। ঠিক তার মৃত্যুতে একটা অলৌকিক ঘটনা ঘটে। তারপরেই তার বাবা শায়েস্তা খান এই কেল্লাটির নির্মাণ কাজ স্থগিত করে দেন এবং যা পরবর্তীতে তিনি আর কন্টিনিউ করেননি। তো আমরা মাজারটার আরেকটু দূর থেকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবনির মাজার। এটি লালবাগ কিল্লার ঠিক মাঝখানে অবস্থিত। ঠিক মাঝখানে অবস্থিত। একদমই মাঝখানে অবস্থিত লালবাগ কেল্লার পরিবিবির যে মাজারটি, এবং মাজারের চতুর্থ সাইডে 4টি পানির ফোয়ারা ছিল। ফোয়ারাগুলো এখন বন্ধ। 4টি ফোয়ারা ছিল। দূর থেকে মসজিদও দেখা যাচ্ছে। এখন ডিসপ্লেতে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটিতে মূলত শায়েস্তা খানের বাসভবন ছিল। এটিতে উনি থাকতেন। আমরা একটু পরে ওটাতে যাব। ওর ভিতরে ওনার থাকার ঘর, গোসলখানা এবং আরো অনেক কিছু ওখানে আছে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ দেখানোর জন্য আপনাদেরকে। খুবই সুন্দর একটি পরিবেশ। ফুলের বাগান, অনেক ধরনের ফুলের বাগান আছে এখানে। অনেক সুন্দর একটা পরিবেশ। আর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, লালবাগ কেল্লার সামনে যে পানির একটা বড় ফোয়ারা ছিল, এটি পরিবিবির মাজার থেকে শুরু করে শায়েস্তা খানের একদম আবাসভূমি পর্যন্ত এই পানির ফোয়ারাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আর ফোয়ারাটি বন্ধ আছে, আর চালানো হয় না। পরিবি মাজারের উত্তর সাইডে আমরা চলে আসছি। উত্তর সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে সব থেকে একটি মূল আকর্ষণ হচ্ছে যে লালবাগ কেল্লার যে দুর্গ নামে পরিচিত। দুর্গ বলতেই যে অভেদ্য অংশটা, সেই অভেদ্য অংশটাতে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব লালবাগ কেল্লার। তো আসুন আমাদের সঙ্গে।
পুরো কেল্লাটি দুর্গ দিয়ে বেষ্টিত ছিল। আসলেই দুর্গ হচ্ছে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ এক ধরনের কক্ষ বিশিষ্ট প্রাচীর ঘর, যেটাকে দুর্গ বলে। বর্তমান সময়ে অবশ্য আমরা দুর্গের সঙ্গে অনেক পরিচিত। এখন যুদ্ধক্ষেত্রে অনেক ধরনের পরীক্ষা খনন করা হয়, গর্ত খনন করে গর্তের মধ্যে পানি দেওয়া হয় যাতে শত্রুপক্ষ খুব সহজে ওটাকে পার হয়ে আসতে না পারে, বা শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য, ঘায়েল করানোর জন্য এই দুর্গটি দেওয়া হয়। তবে এই দুর্গটি হচ্ছে বিশেষ ধরনের। এই দুর্গটিতে প্রাচীর এবং প্রাচীরের মধ্যে অনেক কক্ষ বিশিষ্ট ঘর। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখালে বুঝতে পারবেন। যদিও বা দুর্গটি আজকে কালের বিবর্তনে মানুষের জন্যে অনেকটাই ধ্বংস। আমি একদম খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো। লালবাগ কেল্লার মসজিদের পিছন সাইডটি আপনারা এখন ডিসপ্লেতে দেখতেছেন। এটি হচ্ছে পশ্চিম সাইডটি, যেখানে মিনার থাকে, এই সাইডটি। তো আমরা চলে আসলাম লালবাগ কেল্লার দুর্গতে। এটা হচ্ছে পশ্চিম সাইডে যে দুর্গটি, মসজিদের সঙ্গে, মসজিদের পাশ থেকে শুরু। দেখেন দুর্গটি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল আমাদের লালবাগ কেল্লা। এটি একটি বহুতল ভবন, যেটা প্রাচীর হিসাবে কাজ করত। আমি একটু দূরে গেলে আরো ভালো করে দেখাতে পারবো আপনাদেরকে। এই যে এগুলো ছিল জানালার মতো গেট, আর এর সঙ্গে যে ওয়ালটা লাগানো আছে, এই ওয়ালের পিছনে লালবাগের যে সৈন্য সামর্থ্য তারা লুকিয়ে থাকতো। শত্রুদেরকে দেখলেই তারা ওই জানলা দিয়ে বের হয়ে গুলি করতো, তীর মারতো, মেরে আবার নিরাপদ জায়গায় এসে তারা লুকিয়ে পড়তো। এটি হচ্ছে পশ্চিম সাইডের দুর্গ। তো এখানে সুন্দর আর একটি জিনিস আছে, দেখেন, খুব চমৎকার একটি জিনিস। এটা হচ্ছে পানি নিষ্কাশনের লাইন, ড্রেন। এদিক দিয়ে পানিগুলো এসে ড্রেনের মধ্যে পানিগুলো পড়তো। তো ডিসপ্লেতে দেখছেন যে আপনারা দুর্গগুলো। আর এটি হচ্ছে এখন যে দুর্গটি দেখতেছেন, এটি হচ্ছে দক্ষিণ সাইডের দুর্গ। এটি অনেক বিশাল দুর্গ। আর এরপরেই হচ্ছে দক্ষিণ সাইডের দিকে বুড়িগঙ্গা নদী। তখন এই বুড়িগঙ্গা নদীর সাইডটাতে মোটামুটি একটা বড় ধরনের দুর্গ তৈরি করে। এই যে দুর্গ, ওইটা লাস্ট প্রাচীর, আর এই যে মাঝখান থেকে এই পর্যন্ত, এটা মূলত পুরোটাই একটা দুর্গ। তো আমি আপনাদের বড় দুর্গটা দেখাচ্ছি, যেটি ইনার গেটের কাছাকাছি ছিল, প্রবেশ পথের কাছাকাছি যে দুর্গটা, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দুর্গের প্রাচীরগুলো দেখেন কতটা কারুকাজ, কতটা সুন্দর। এই দুর্গটা কেন তৈরি করা হয়েছিল?
এই দুর্গতে প্রবেশের গেট থাকে খুবই কম, মানে আপনি এই দুর্গতে খুব কম গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এবং প্রবেশ করার পর যেটা ঘটে সেটা হচ্ছে এই দুর্গের ভিতরে অসংখ্য ট্যানেল থাকে। এই ট্যানেলগুলোর মধ্যে যখনই আপনি ঢুকবেন তখনই আপনি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন। আর এই গোলক ধাঁধার মধ্যে পড়লেই তখন আপনাদেরকে এখানে লুকিয়ে থাকা যে সৈন্য সামর্থ্য আছে তারা আপনাদেরকে ঘায়েল করবে এবং তারা ওই শত্রুপক্ষকে ঘায়েল করে এই দুর্গটাকে রক্ষা করবে। তো এখানে কিভাবে সে কাজটা সম্পন্ন হয়, অনেকগুলো ট্যানেল থাকে, ট্যানেলের সাইডে সাইডে লুকানোর জায়গা থাকে। সেই লুকানোর জায়গাগুলোতে তারা লুকিয়ে থাকে। যখন এনিমি যখন আসে তখন তারা ওখান থেকে বের হয়ে শত্রুপক্ষকে খতম করে আবার তারা আগের মতো লুকিয়ে থাকে। আর ভিতরটা পুরো অন্ধকার এবং এত রাস্তা যে কোন রাস্তা দিয়ে কোথায় যাইতে হবে খেয়ে হারিয়ে ফেলে সবাই। আমি দুর্গর কয়েকটা প্রবেশ পথ দেখানোর চেষ্টা করতেছি, দেখি দেখানো যায় কিনা। তো এটি হচ্ছে একদম আপনাদের বুড়িগঙ্গার পারে মেইন গেটের সঙ্গে যে দুর্গটা, সেই দুর্গটা। তো আমি প্রবেশ পথটা দেখানোর চেষ্টা করতেছি। এখানেও একটা পানির ফোয়ারা আছে। এই যে আমি যদি একটু আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, তাহলে দেখতে পারবেন এই যে ভিতরের যে সুড়ঙ্গটা। আমি আরো একটু ক্লোজ করে দেখাতে পারলে ভালো হইতো। এই যে দেখেন, আমি নিজেই তো গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। এখানে একটা দরজা, পাশে আর একটা দরজা আছে। আমি এই জায়গাতে তিনটা দরজা। আসলে আপনি কোন দরজা দিয়ে কোথায় যাবেন সেটাই বলা মুশকিল, এবং কোন মুহূর্তে আক্রমণ হবেন সেটাও বলা মুশকিল। এটা হচ্ছে একদম দুর্গের ভিতরে, আমরা অনেকটাই ভিতরে, আর যেতে পারতেছি না ভিতরে। তো দেখতেছি আরো দেখানো যায় কিনা, একটু সঙ্গে থাকবেন একটু। তো এটা হচ্ছে দুর্গের সামনে পানির ফোয়ারা। এটা দিয়ে পানি আসতো, আগে ফোয়ারা ছিল। এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এটা লালবাগ কেল্লা দুর্গের পানির ফোয়ারা। এদিক থেকে পানি এসে ঠিক এদিক দিয়ে যাইতো একদম সামনে পরিবিবির মাজার। আমরা দুর্গটাকে আর একবার দেখবো। তো এই যে দুর্গ, এবং দুর্গ উপরে এই ছোট ছোট গেট, আসলে এখান থেকে সবকিছু নজরদারি পরিচালনা করা হইতো। এই যে উপরে দেখতে পাচ্ছেন, আরো একটু ক্লোজ করে দেখাচ্ছি। ওখান থেকে আসলে নজরদারি পরিচালনা করা হতো যে আসলে কে কোন দিকে যাচ্ছে, এনিমিরা কোন দিকে যাচ্ছে, কোন দিকে আসতেছে, এটা পরিচালনা করা হতো। এই যে গেট দেখতেছেন, এগুলো হচ্ছে দরজা। একবার প্রবেশ করলে আর বের হওয়া মুশকিল, জীবিত বের হওয়া প্রায় অসম্ভব। আর উপরে তো দেখাইলাম নজরদারি, যে আপনি কোন গেট দিয়ে প্রবেশ করতেছেন আপনাকে ফুল ট্র্যাকিং করা হতো। আগেরকার দিনে ন্যাচারাল ট্র্যাকার, মানে আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবে এবং আপনাকে হত্যা করবে, রাজ্যটাকে রক্ষা করবে। এই উদ্দেশ্যে আসলে এটা বানানো হয়েছিল এই দুর্গটা। তো আমরা আপনাদের দুর্গ উপর থেকেও দেখানোর চেষ্টা করতেছি।
হ্যাঁ, আমরা নজরদারির ভালো একটা দেখানোর সুযোগ পেয়েছি, নজরদারি এবং উপরে ওঠার জন্য। এটা হচ্ছে দুর্গ উপরে ওঠার জন্যে এই সিঁড়িটা ব্যবহার করে আসলে দুর্গের উপরে ওঠা যায়। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, যে আমি যে আপনাদেরকে একটু আগে ট্রাকার সিস্টেমটা দেখাইছিলাম, যে ন্যাচারাল ট্রাকার সিস্টেমটা, এই যে ন্যাচারাল ট্রাকার সিস্টেম, এখানে তারা বসে থেকে বাইরে আপনার গতিবিধি ফলো করতো, যে আপনি আসলে কোন দরজা দিয়ে ভিতরে ঢুকতেছেন। এখানেও আরেকটা আছে, এই যে এগুলোর পাশে বসে থেকে তারা দেখতো যে আসলে আপনি কোন দরজা দিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছেন, ঠিক তারা সেখানে গিয়ে নিরাপদ জায়গা থেকে আপনাকে অ্যাটাক করতো। তো আমরা একটু উপরে যাই সিঁড়ি দিয়ে। কতটা উঁচু দেখছেন সিঁড়িটা? হ্যাঁ, তার মানে দুর্গটা এতই উঁচু ছিল যে এটা আসলে তখনকার দিনে এটাকে টপকে পার হওয়া মোটামুটি অসম্ভব ছিল। তো এই হচ্ছে দুর্গের উপর সাইডটা। উপরে উঠলে বোঝা যায় না যে এর নিচে অসংখ্য ঘর আছে, ট্যানেল আছে, ট্রাকার আছে, দরজা আছে এবং অনেক সৈন্য এখানে লুকিয়ে আছে লালবাগ কেল্লাকে রক্ষা করার জন্য। দূরেই দেখা যাচ্ছে, আমরা একটু আগে যে পশ্চিমের যে দুর্গটা দেখালাম সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে দক্ষিণের দুর্গটা, মানে ইনার গেটের যে দুর্গটা। আর এদিক থেকে হচ্ছে আপনাদেরকে দক্ষিণে আর একটু পূর্বের দিকে একটা দুর্গ আছে, এটি আজকে প্রায় ক্ষয়প্রাপ্ত, কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক কিছুই। আমি তারপর দেখানোর চেষ্টা করতেছি। পূর্বের সাইডে যে দুর্গটি দেখেন, এটি মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে, আসলেই অনেকটাই ধ্বংসের দ্বার প্রান্তে। মানুষ এটাকে এখন এতটাই গিলে খাইছে যে আর বোঝার উপায় নাই যে এটা আসলে একসময় দুর্গ ছিল, এর সামনে দিয়ে একটা রাস্তাও ছিল, কোনো কিছুই আর আজ নেই। এই যে এটা পূর্ব সাইডে যে দুর্গটি দেখেন, এটা তো একদমই, আমার কাছ থেকে দেখাচ্ছি, সে সময় ইটগুলো ব্যবহার হইত, ইট আর চুনা পাথর। আমি চেষ্টা করতেছি আপনার দেখানোর জন্য। ইটের ব্লকগুলো দেখেন, আকারে অনেক ছোট, বর্তমানে যে ইটগুলো ব্যবহার করা হতো তার থেকে আকারে অনেক ছোট, এবং মাঝখানে পাথর, চুন পাথর ব্যবহার করা হতো। আবার চুন পাথরের, এটি হচ্ছে চুন আর পাথরের ঢালাই, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে। চুন আর পাথরের ঢালাই, আর ইটের ব্লকগুলো চুন আর পাথরের উপর একটার উপর একটা সাজানো ছিল। দেখেন ওয়ালটা দেখেন কত পুরো, মানে এখনকার যুগে তো মানুষ চিন্তা করতো যে বুলেট প্রুফ বানানোর জন্য, আর বর্তমান তো মানুষ পারমাণবিক শেল্টার বানায়। তার আগে ছিল মানুষের চাহিদা ছিল যে বুলেট প্রুফ ওয়াল বা বুলেট প্রুফ বাড়ি বা বুলেট প্রুফ যে কোনো কিছু তৈরি করার জন্য। কিন্তু সে সময় ছিল হচ্ছে কামানের গোলাপ প্রুফ ওয়াল।
এই ওয়ালটা ভাঙার জন্য আসলে ছোটখাটো কামান দিয়ে তো একদমই সম্ভব না, একদম জাইন্ট আকারের কামান ছাড়া এত পুরো একটা ওয়ালকে ভাঙা একদমই অসম্ভব। আমি আপনাদেরকে একদম পূর্বের যে দুর্গটা আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে কতটা পুরো, কতটা নিখুঁত, কতটা কারুকাজ সম্মিলিত। আসলেই আজম শাহ শায়েস্তা খান তারা আসলেই একটা শৈল্পিক মানুষ ছিল। এত সুন্দর একটা জিনিস এবং এইভাবে একটা কামানের গুলি প্রুফ একটা দুর্গ তৈরি করা আসলে অনেক বিশাল চিন্তা ভাবনা ছিল তাদের ভিতরে। আমরা আরো একটু কাছ থেকে দেখাবো চেষ্টা করতেছি। হ্যাঁ, এটি হচ্ছে মোটামুটি একটা দুর্গের ভিতরে আমরা প্রবেশ করতেছি। Oh my goodness. হ্যাঁ, অনেক ফরেনারও এখানে আছে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফরেনাররা আসছে এখানে দেখার জন্য। দেখতে পাচ্ছেন ওয়ালটা অনেকটাই ক্ষয়প্রাপ্ত। এটি লালবাগ কেল্লার পূর্বের যে সাইডটা, পূর্বের যে অংশটা, দুর্গের যে পূর্বের অংশটা, এটা অনেকটাই ধ্বংস, অনেকটাই ক্ষয়প্রাপ্ত। এই যে নিচেও কিছু অবকাঠামো ছিল, এদিকটা যদি দেখেন নিচেও অনেক অবকাঠামো ছিল যেগুলো আজকে নেই বললেই চলে। এখানে একটা ওয়াল ছিল, দেখেন এই ওয়ালটা মোটামুটি ক্ষয়প্রাপ্ত। হ্যাঁ, আমরা আরোটা অনেক কাছ থেকে দেখাবো আপনাদেরকে। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই সাইডটা। এই এখানে দুর্গের কিছুটা অংশ এখনো আছে, যেটা থেকে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। এই যে দুর্গের একদম ভিতরে আমরা দুর্গ, অনেক গোপন কুঠুরি এখানে। মানে এখানে একবার ঢুকলেই জীবিত বের হওয়া প্রায় অসম্ভব। কতটা নিখুঁত দেখেন, 16 শতকের একটা বিল্ডিং, 400 বছর এখনো টিকে আছে। শুধু যদি আমরা একটু যত্নশীল হইতাম, আরো অনেক দিন টিকে থাকতো আমাদের মাঝে। দেখেন কত সুন্দর, কত নিখুঁত শিল্পকর্ম। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত একটা ডিজাইন। এগুলো কিন্তু আসলে সেই সময়কার চুন পাথর দিয়ে করা, আজকের যুগে সিমেন্টের মতো মনে হচ্ছে আমাকে।
400 বছর আগে করা চুন পাথর দিয়ে ফিনিশিংটা দেখেন কিরকম, একদম একদম কত কত একটা নিখুঁত ফিনিশিং। ওয়ালটা দেখছেন, নিখুঁত ফিনিশিং, কতটা ফিনিশিং যে আসলে দেখে মনে হচ্ছে যে চুন সিমেন্ট, আসলে এই সিমেন্ট দিয়ে করা। তো ভিতরের আরেকটি অংশ আপনাদেরকে দেখাবো কতটা ডিজাইনটা দেখছেন, পুরো ডিজাইনটা দেখছেন যে আর্কিটেকচারটা কতটা নিখুঁত আর্কিটেকচার। নিখুঁত একটা আর্কিটেকচার আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমি। আমি এই সাইডটা আপনাদের দেখাচ্ছি আর একটু। এটা হচ্ছে দুর্গের ভিতরে এবং উপরে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সিঁড়ি আছে এখানে, যে সিঁড়িগুলো দিয়ে আসলে উপরে এবং গোপন কুঠরিতে যাওয়া যায়। এগুলো হচ্ছে গোপন রাস্তা। আসলে একটা মানুষের জানারই কথা না যে এখানে একটা গোপন রাস্তা আছে। আমি আর একটু দেখাবো আপনাদেরকে। এটি ছিল একটি প্রবেশ পথ। একটা গেট ছিল, এটা গেটের একটা গম্বুজ দেখা যাচ্ছে এখানে, আর এই সাইডে আর একটা গম্বুজ। আর যদি আমি আপনাদের দেখাই তাহলে এই যে প্রবেশ পথটি দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু দূরে থেকে আপনাদের দেখাচ্ছি, আর একটু দূরে থেকে ফুল দেখতে পাচ্ছেন। এটি একটি প্রবেশ পথ ছিল, এই দিক দিয়ে একসময় যাতায়াত ছিল ঠিক দুর্গর মাঝখান দিয়ে, এবং চতুর্দিকে দুর্গ ছিল। এই তো এখন আমরা লালবাগ কেল্লার যে পুকুরটি আছে, একটা পুকুর ছিল, সেই পুকুরটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো এখন। এই নামা যায়, চেষ্টা করতেছি, দেখি। এটি হচ্ছে শায়েস্তা খানের যে বাড়িটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। প্রথমে মসজিদ, তারপর পরে বিবির মাজার, তারপর শায়েস্তা খানের থাকার ঘর, এবং তারপরে হচ্ছে এই বড় পুকুরটি। পুকুরটি অনেক অনেক গভীর, যদিও পানি নেই, অনেক গভীর, এবং চতুর্দিকে পাড় বাঁধা, এবং পাড়ের এখানে সিঁড়ি করা আছে। আসলে সিঁড়িটা মূলত দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে পাড়টা ভেঙে না যায় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখন আমরা যে
সাইড পিলার বলে, কংক্রিটের পিলার দিয়ে আমরা তো কোনো একটা ওয়ালকে আটকানোর চেষ্টা করি। রাস্তার পাশে আপনারা দেখবেন যে অনেক সময় দেখবেন যে সাইড ত্রিভুজ অ্যাঙ্গেলের মতো করে পিলার দেয়, তো এটাই আসলে সেই কাজটাই করে, এই জন্য এই সিঁড়িগুলো দেওয়া হয়েছিল। তো আমি আপনাদেরকে আর একটু দেখাবো। ও, এটা হচ্ছে পুকুরে নামার গেট। এখান থেকে সিঁড়ি আছে আপনি পুকুরে নামার জন্য, গোসল করার জন্য। হ্যাঁ, একটা বাবু উঠতেছে, আমরা বাবুটাকে ট্র্যাক করব। উঠে গেছে। ও, দেখি অনেকেই নামছে। এটা হচ্ছে পুকুরের সাইডে যে রাস্তা, অনেক ফুলের গাছ দেখতে পারবেন এখানে। লালবাগ কেল্লা, আসলে এটা লালবাগ কেল্লা, অসংখ্য লাল ফুলের গাছ এখানে। আমরা পুকুর থেকে সরাসরি দেখতে পাচ্ছি শায়েস্তা খানের যে ভবনটি, সেটিকে দেখতে পাচ্ছি আমরা। আর এই সাইডে আর একটি গেট আছে, আমরা গেটে যাব। পুকুরে নামার একটা চিন্তা ভাবনা করছিলাম যে পুকুরটাতে নামা যায় কিনা। হ্যাঁ, দেখি তো নামা যায় কিনা। অনেকেই তো নামছে, নামলে কি উঠতে পারবো? আচ্ছা, দেখি অনেকটা রিস্ক হয়ে যাবে পুকুরে নামাটা। লেটস গো বয়েজ। ফাইনালি নেমে গেছি পুকুরের মাঝখানে। আমি মাঝখানটায় যাবো, আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমি এই মুহূর্তে লালবাগ কেল্লার পুকুরের একদম মিডল পয়েন্টে আছি। আপনাদেরকে দেখাচ্ছি চতুর্থ সাইডটা, এদিক থেকে চতুর্দিকটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। শুরু করলাম শায়েস্তা খানের ভবন থেকে। কতটা সুন্দর দেখেন, অনেকটাই গভীর। অনেকটাই গভীর।
আসলে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। পুকুরটা অনেক বিশাল পুকুর, এত গভীর। পুরো লালবাগ কেল্লাটা একটা মাস্টার মাইন্ড করে করা, একদম নিখুঁত ভাবে করা, যে এখানে একটা যে রাজা বা একটা যে সম্রাট থাকবে সেটাকে ফুললি বিবেচনায় রাখা ছিল, এবং নিরাপত্তা ছিল একদম শতভাগ নিরাপত্তা। নিরাপত্তার চাদরে লালবাগ কেল্লা পুরোটাই ঢাকা। আজও আমরা দেখতে পাচ্ছি দুর্গগুলো, বিভিন্ন ধরনের সুড়ঙ্গ পথ, বিভিন্ন ধরনের ট্র্যাকিং সিস্টেম। পুকুরটা দেখলেই তো বোঝা যাচ্ছে একসময় এখানে পানি ছিল, এখনো থাকে। বর্ষাকালে, এখন বর্ষাকাল, কিছুদিনের মধ্যে হয়তো বৃষ্টি হলে পানি হবে, তখন আরো সুন্দর হবে পুকুরটা। এই যে পুকুরের একদম, মানে আমি পুকুরের পার ঘেঁষে আছি। এই যে ওয়ালটা, ছোট ছোট কাশফুল। তো আমরা উঠে যাব শায়েস্তা খানের বাসভূমিটা দেখার জন্য। চলুন আমরা আপনাদের ওই দিকটা নিয়ে যাচ্ছি। তো আমরা যাবো এখন বাসভূমিতে। ওখানে তো আসলে লাইভ করতে পারবো কিনা ও চেষ্টা করবো ইনশাল্লাহ বাইরে থেকে আপনাদের দেখানোর জন্য। যদি ভিতরে লাইভ করার পারমিশন পাই তাহলে ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো। লালবাগ কেল্লা, লাল ফুলের সমাহার। আমরা একটু দ্রুত যাচ্ছি। এটা হচ্ছে লালবাগ কেল্লার পূর্ব সাইডে যে ঝর্ণাটি, এবং পুকুরের সঙ্গে যে সাইডটা আছে পূর্ব সাইডের ঝর্ণা, পানির ফোয়ারা পূর্ব সাইডে। আমরা এখন লালবাগ কেল্লার শায়েস্তা খানের যে আবাসস্থলটা, সেই আবাসস্থলটার ভিতরে প্রবেশের চেষ্টা করব। এই যে এটা হচ্ছে দোতলা একটি ভবন। মূলত নিচতলাতেই সবকিছুই আছে, আর দোতলা থেকে আসলে থাকার জন্য এবং ওখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য ছিল। দুই সাইডে দুটো দরজাও আছে। আমরা চেষ্টা করতেছি ভিতরে লাইভ করার জন্য। প্রবেশ করলাম শায়েস্তা খানের এক সময়কার বাড়ির ভিতরে। কতটা নিখুঁত কাজ দেখেন। একটা রুম, আর পাশে আর একটা রুম, কুঠুরি বলা চলে আর কি এগুলো।
আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাচ্ছি। এই যে রুম, এই রুমগুলোতে একসময় শাহজাহান থাকতো। আর যে দোতলায় বলেছিলাম যে 2টা সিঁড়ি আছে, এটি হচ্ছে উত্তর সাইডে যে সিঁড়িটা। আমরা একটু চেষ্টা করি, দেখি দেখা যায় কিনা। আমরা একটু উপর সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লাইভে। দুঃখিত, আসলে উপরে গেটটা ছোট একদমই বন্ধ। আমি তারপর দেখাচ্ছি আপনাকে যতটুকু দেখানো যায়। এই যে আমি সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে আসলাম। উপর থেকে পরিবেশের মাজাটা দেখা যাচ্ছে এবং এই সাইডের দুর্গগুলো দেখা যাচ্ছে। এটা দিয়ে আসলে উপরে ঢোকা যাবে না, আমি চেষ্টা করতেছি আপনাদের। আর একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে দেখানোর জন্য দ্রুত নামতে হবে আমাকে। বাবা, অনেক ডেঞ্জারাস, ভয়ঙ্কর সিঁড়ি। একবার পা পিছলে গেলে একদম হ্যাঁ। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে সবকিছু ঘুরে দেখাবো। এই হচ্ছে লালবাগ কেল্লা শায়েস্তা খানের গোসলের পানি রাখার হাউজিং, মানে বাথট্যাব যেটাকে বলে, আধুনিক বাথট্যাব। এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে নেমে এই বাথট্যাবের মধ্যে পানি দিত এবং এই বাথট্যাবের মধ্যে গোসল করতো। এই যে বাথট্যাবটা দেখেন কত নিখুঁত একটা ডিজাইন। আর 400 বছর আগেও যে বাথট্যাব ইউজ করার একটা প্রচলন ছিল, আপনারা আসলে এই ভিডিও থেকে দেখতে পারবেন। এটি আমাদের আধুনিক সময়কার বাথট্যাব। এখানে পানি দেওয়া থাকতো এবং সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে নেমে এখান থেকে গোসল করতো। এই যে দেখেন, আমি আবারও দেখাচ্ছি আসলে সিঁড়িগুলো। এখানে মোট 3টা সিঁড়ি আছে। এটা হচ্ছে বাথট্যাব। তারপর আপনার এদিকটা দেখাবো। এখানে আর একটা ঘর ছিল, যেখান থেকে আসলে পানি আসতো। এটি যদি দেখেন আপনারা, এই যে পুরো লেখাটা এখানে দেখতে পারবেন, এটা হলো স্নানঘর। 5 কক্ষ বিশিষ্ট একটা স্নানঘর ছিল এটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে কিছু ছবি দেওয়া আছে এখানে, তখনকার যুগের কিছু ছবি দেওয়া আছে। দেখেন, আমি দেখাচ্ছি। এখানে বাংলার সুবেদার শায়েস্তা খান এই জায়গায় থাকতো। ওনাদের একটা গোসল ঘর ছিল এবং ওনার মেয়ে পরিবিবি ছিল, এখানেই থাকতো, ওনাদের কাজেই ব্যবহৃত। আরেকটা দেখাবো আপনাদেরকে। আরেকটা ঘর আপনাদেরকে আমরা দেখাবো। এগুলো হচ্ছে চেঞ্জ রুম, মানে আপনার বাথট্যাব দেখাইলাম আধুনিক বাথট্যাবের আদলে, এটা হচ্ছে চেঞ্জ রুম। তো গোসল করার পর কোথায় গিয়ে কাপড় চেঞ্জ করবে, তারা এখানে সেই ঘরগুলোকে আসলে মূলত ব্যবহার করতো চেঞ্জিং রুম হিসাবে। দেখেন, ন্যাচারাল লাইটের জন্য তার উপরে ছাদে একটা সার্কেল রাখছে এবং সার্কেলটা ফাঁকা, যেটা দিয়ে এখানে আলো আসবে। যে কতটা আধুনিক, কতটা রুচিসম্মত মানুষ ছিলেন বাংলার সুবেদার এবং আজম শাহ। এটা হচ্ছে ওনার চেঞ্জ রুম। ওয়াশ করার পর ওনারা এই রুমে এসে চেঞ্জ করতেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো আমরা অফিসে ওয়াশরুম দেখাচ্ছি।
এটা হচ্ছে ওয়াশরুম এবং এখানেও একটা ন্যাচারাল লাইটের সিস্টেম করা আছে। ন্যাচারাল লাইট ওয়াশরুমটা আপনাদের আরেকটু দেখাবো আমি। ওয়াশরুম 5 কক্ষ বিশিষ্ট এই স্নানঘরটি এখানেও দেখেন সেম ওয়েতে লাইটের সিস্টেম করে রাখছে। তো আমরা স্নানঘরটি দেখাইলাম, এখন আমরা চেষ্টা করবো উপরে যাওয়ার জন্য এবং এর মাঝখানে একটা পানির ফোয়ারা আছে ঘরের ভিতরে। এটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এই ফোয়ারাটাকে ইউজ করা হতো। এই আমি একটু দূর থেকে যদি দেখাই, এটা হচ্ছে উত্তর সাইডে একটা ডিজিটাল ডিসপ্লে আছে। এখানে ডিসপ্লেতে ফুল আপনারা দেখতে পাবেন। এটা দেখে আমরা একটু অপেক্ষায় থাকি। এর আউটলুকিংটা এবং ড্রোন ফুটেজটা এখানে দেখা হবে। আমরা একটু এই যে ড্রোন ফুটেজটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা ডিজিটালি বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের এই ডিজিটাল যে বোর্ডটা আছে এই বোর্ডটা দিয়েছেন ডিজিটালি এটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি লালবাগ কেল্লার উত্তর সাইডে যে কক্ষটি আছে সেই কক্ষটিতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই ডিজিটাল এলইডি বোর্ডটা পাবেন এবং ড্রোন ফুটেজগুলো আপনারা দেখতে পাবেন, খুব নিখুঁত ড্রোন ফুটেজ। এটা হচ্ছে আমরা যে ভবনটাতে আছি এবং তারপরে যে কুমিরটা আমরা একটু আগে আপনাদের যে কুমিরটা দেখাইলাম, আর এটা হচ্ছে উপরের সাইডটা ড্রোন যাচ্ছে। যদিও আমরা এখনো যাইনি ওখানে, আমরা যাব আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে পুরাতন আমলে যে ভবনটা এবং ভবনের যে আর্কিটেকচার ডিজাইনটা। এই যে ভবনটাতে আমরা এখন আছি, স্নানঘর আছে 5 কক্ষ বিশিষ্ট, সেই ঘরের আর্কিটেকচার। এখন আপনারা যেটি দেখতেছেন আপনারা একটা ডিসপ্লেতে একটা ড্রোন ফুটেজ দেখতেছেন। ব্লক কি ব্লক ইউজ করা হয়েছিল, ইট এবং ডিজাইনগুলো দেখানো হচ্ছে ড্রোন ফুটেজে। আমার আমি আপনাদের সময় পেলে আবার দেখাবো। আমি ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি আর কি, একটু চেষ্টা করতেছি ঘুরে যাওয়ার জন্য। পুরাই ব্যাড লাক আসলে, এটাও লক করা ছিল। আমরা যদি একটু দেখাই, ভিতরে আরো অনেকগুলো রুম ছিল। এগুলো আসলে ওনার শয়ন কক্ষ ছিল এবং নজরদারি কক্ষ ছিল আর কি। শয়ন কক্ষ আর নজরদারি কক্ষ ছিল। পূর্ব দক্ষিণের গেটটা দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে। যদি খোলা থাকতো আসলে অনেক সুন্দর একটা ফুটেজ দেখাতে পারতাম তাদেরকে। তবে আর একটু চমৎকার জিনিস আছে যেটা আসলে আমি কখনোই মিস করি না, আসলে আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটাতে। খুব একটা রিস্কি জায়গা। ভিতরে যে ইটগুলো দেখতেছেন আপনারা, ছোট ছোট ইট দিয়ে আসলে নির্মিত এটা। আমরা এখন বের হবো আর একটা জিনিস দেখানোর জন্য।
পুকুরে যেতে পারলে অনেকটা ভালো হইতো। এই লালবাগ কেল্লার যে আউটলুকিংটি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আসলে আমি কখনোই মিস করি না আপনাদেরকে। এটা টুইস্ট আপনাদের জন্য, টুইস্ট টুইস্ট টুইস্ট। টুইস্টটা হচ্ছে এই তখনকার যুগের কামানের যে মেইন বডিটা, এইটা হচ্ছে বডি। এখানে গোলা বারুদটা দেওয়া হইতো এবং পিছনের যে সাইডটা আছে আমি দেখাচ্ছি। পিছনের যে সাইডটা আছে, এই যে এই সাইডটাতে আগুন বা সজোরে একটা ধাক্কা দিলেই ওই ফায়ারিং করে গোলা বারুদটা বের হয়ে যেত। এটা এক সময় অনেক আধুনিক ছিল, সেই সময় চাহিদা সম্পন্ন ছিল এবং এটাতে ধোঁয়াটা বের হওয়ার জন্য এই জায়গাটা ইটে রাখার জন্য, কোনো একটা খাপের মধ্যে রাখার জন্য ছিল আর কি। আপনাদের দেখাচ্ছি কামানটা। এক সময়কার আধুনিক অস্ত্র, হ্যাঁ, এখন আসলে আর তেমন একটা গুরুত্ব নেই। এখনকার যে সবকিছু অনেক আধুনিক, কালের বিবর্তনে হারিয়ে গেছে। তো এখানে আর একটি সিঁড়ি আপনাদের দেখাচ্ছি আমি, এবং একটা গোপন চেম্বার আপনাদেরকে আমি দেখাবো। এই যে ভবনটা আছে, যেটাতে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, একটু আগে যেটা আমরা স্নানঘর, 5 কক্ষ বিশিষ্ট স্নানঘর থেকে যে বের হয়ে আসলাম, ওই স্নানঘরের এটা হচ্ছে পিছনের দিকের সাইডটা, যেটাতে যে কম ছিল, বাথ ট্যাপ ছিল। ওই বাথ ট্যাপের যে ঘরটা আছে, রুমটা আছে, সেই রুমে পানি দেওয়ার জন্য মূলত এই সিঁড়িগুলো ব্যবহার করা হতো। এদিক দিয়ে ওটাতে পানি ফুল করে দেওয়া হতো, দিয়ে এদিক দিয়ে বের হয়ে আসতো। এটা আসলে পানি নিয়ে যাতায়াতের জন্য এই সিঁড়িটাকে বানানো হয়েছিল। আর এখানে আর একটা জিনিস আমি দেখাবো, এখানে একটা গোপন চেম্বার আছে। আসলে গোপন চেম্বার, রাজার বাড়ি গোপন চেম্বার থাকবে না তা তো আর হইতে পারে না। এই যে গোপন চেম্বার, এটা আসলে তারা তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করতো। এই গোপন চেম্বারটা আমি যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি। সবখানে তালা দেওয়া, তালা না দিলে করবে কি, এটা খুলে দিলেও বিপদ। দেখেন, আমি একটু ক্লোজলি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কত গোপন সুড়ঙ্গগুলো, দেখেন কত সুন্দর, খুব নিখুঁত ভাবে তৈরি করা। চতুর্দিকে ওয়াল দিয়া ঢাকা, মাঝখানে এই গোপন সুড়ঙ্গগুলো। এটি হচ্ছে দোতলা, যেটাতে আমরা আসলে উঠতে পারিনি, দুঃখিত। আমরা উঠতে পারলে হয়তো আপনাদের উপর থেকে একটা সুন্দর ভিউ আমরা দেখাইতে পারতাম। তো আমরা এখন আমরা আর একটু আপনাদের সামনে নিয়ে যাব। এই ওয়ালটা আসলে এই গোপন সুড়ঙ্গটা আমি আপনাদের দেখাইলাম, এই সুড়ঙ্গর এই ওয়ালটা। হ্যাঁ, আসলে আপনাদের দেখাচ্ছি যে সুড়ঙ্গটা আমি যেখান থেকে শেষ করলাম, সেই সুড়ঙ্গর একদম ফ্রন্ট সাইড আমি যতটুকু আপনাদের দেখাচ্ছি, আসলে এটি হচ্ছে মানে সুড়ঙ্গ থেকে বের হয়ে এদিক দিয়ে বের হওয়া যাবে আর কি, বা এদিক থেকে সুড়ঙ্গের ভিতরে ঢোকার জন্য এটাকে মূলত ব্যবহার করা হয়। ভিতরে দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতর থেকে সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য গোপন রাস্তা।
একদম একটা একদম শায়েস্তা খানের যে বাসাটি আছে, বাসা থেকে সরাসরি এখানে বের হয়ে আসার জন্য। আমরা পুরো যে সুড়ঙ্গটার এটা উপরের স্ট্রাকচারটা, নিচে এর নিচে আছে একটা গোপন সুড়ঙ্গ, যেটা আপনারা একটু আগে আমার লাইভে দেখলেন। আমি চেষ্টা করতেছি আর একটু ভালো করে দেখার জন্য। হ্যাঁ, এই যে এই ভবনটার ভিতরে ঘর আছে এবং নিচে সুড়ঙ্গ আছে। ঠিক এখান থেকে আসলে বিভিন্নখানে যাওয়ার জন্য, এবং সেই সুড়ঙ্গগুলো মাটির নিচে। আর এটাই হচ্ছে স্নানঘরটা, যেটা এটাই হচ্ছে স্নানঘর। এটাই স্নানঘর। একটু আগে যে 5 কক্ষ বিশিষ্ট যে স্নানঘরটা দেখালাম, এটা হচ্ছে স্নানঘরের বাহিরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরের অংশটা ভবনের। তো তো আজকে অনেকটাই আমরা দেখাচ্ছি। আসলে এদিক থেকে যদি দেখে ফোয়ারাটা, আমি এর আগেও একটু দেখাচ্ছি, এখন আসলে অনেক সুন্দর করে দেখানো যাচ্ছে ফোয়ারাটাকে। এটি হচ্ছে পানির ফোয়ারা, একদম যে মেইন ভবনটি থেকে পরে বিবির মাজার পর্যন্ত। মাজারের ওই সাইডে মসজিদের সামনেও আছে এবং পুকুরের সামনেও আছে, এবং সমান্তরাল ভাবে আমি আরো বড় একটা ফোয়ারা আছে, ফোয়ারাটার কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এটি সব থেকে বড় ফোয়ারা এখানে, এবং এটাতে আসলে অনেকগুলো ফোয়ারা ছিল। একটা ব্রিজ, এটি হচ্ছে ফোয়ারার ব্রিজ বা এটা চৌরাস্তা আকৃতির ফোয়ারা। এটা হচ্ছে ফোয়ারার যে মেইন অংশটা, এটা হচ্ছে মেইন ফোয়ারার যে মেইন পয়েন্ট। এটা হচ্ছে ফোয়ারার মেইন পয়েন্ট। এখান থেকে আমি আপনাকে ফুললি দেখাবো ফোয়ারাটার ডিজাইনটা কত সুন্দর দেখেন। এই যে ফোয়ারাটার এই সাইডে হচ্ছে আপনার, আমি যে সাইডটাতে ক্যামেরা ধরে আছি সেটি হচ্ছে পশ্চিম সাইড, পরিবিবির মাজার যে সাইড আছে সেই সাইডটা। আর আমি এখন যে জায়গায় ক্যামেরাটা ধরে আছি, এই ফোয়ারাটা হচ্ছে দক্ষিণ সাইড, যেদিক দিয়ে আমরা প্রবেশ করলাম, অর্থাৎ কাউন্টার, টিকিট কাউন্টারের যে সাইডটা, সেই সাইডটা। এখন আমি আপনাদেরকে যে ফোয়ারাটা দেখাচ্ছি সেটি হচ্ছে শায়েস্তা খানের বাসভূমির সঙ্গে যে ফোয়ারাটা সেটা, এবং তারপর আমি যে ফোয়ারাটা দেখাবো সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে যে সাইডটা, লালবাগ কেল্লার যে দুর্গ যে সাইডে অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডটাতে মানে টিকিট কাউন্টারের অপোজিটে এই দক্ষিণ সাইডের ফোয়ারা এটি। এখানে 4টি ফোয়ারাই ঠিক এই একটি জায়গাতে মিলিত হয়েছে, এবং এখানে পানির ফোয়ারা আছে 8টা ফোয়ারা আছে। এই 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 চৌবাচ্চাটির মধ্যে 8টা ফোয়ারাই আছে এখানে। আর প্রত্যেকটা পয়েন্টে 9টা করে দেওয়া আছে, শুধু এখানে 8টা এবং মিডলে একটা ছিল। তার মানে যে আপনি বর্গাকৃতির যে ফোয়ারাগুলো দেখতেছেন প্রত্যেকটাতেই 9টা করে নজল ছিল, বা 9টা করে পানির ফোয়ারা ছিল। ততটা ক্যালকুলেটিভ, মানে একটা কম বা একটা বেশি কোথাও এরকম নেই। তো আমরা মোটামুটি লালবাগ কেল্লার অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই মুহূর্তে আমাদের লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে আরেকদিন অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ।